থেকে এখনো পর্যন্ত একবার হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এটা বললেন, গতকাল মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বললেন এটা স্পিকারের প্রেরোগেটিভ, আমার কোনো দায় নেই। তো আপনি কি বলবেন? দেখুন, আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সব থেকে বড় সমস্যা যে জায়গা থেকে আসছে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডারের হচ্ছে একটা হোম ইস্যু, পুলিশের ইস্যু, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সব স্বরাষ্ট্র ইস্যু নিয়ে উনি কোনো সময় দিচ্ছেন না, এবং এটা আমরা তো বলছি, তার সাথে সাথে ওনার মন্ত্রী বলছেন। 2011 থেকে 2024 অব্দি উনি কোনো সময় দেননি। আর আজকে উনি বলছেন যে আমাকে জিজ্ঞেস করুন না, তুমি স্পিকারকে জিজ্ঞেস করো। স্পিকার কি বলবেন? স্পিকার তো আপনার অঙ্গুলি হিলনে চলে, ন্যাচারালি যেটা হয়ে থাকে। আমরা আগেকার স্পিকারও দেখেছি, কিন্তু তারা এতটা আপনাদের পক্ষপাতিত্ব করতেন না, সরকারের পক্ষপাতিত্ব করতেন না। এখানে আমাদের কোনো কথাই শুনতে দেওয়া হয় না। অ্যাডজর্নমেন্ট মোশন আনলে সেখানে আমাদের কথা বলতে দেওয়া হয় না, অ্যাডজর্নমেন্ট মোশন করতে দেওয়া হয় না। যে কোনো জ্বলন্ত ইস্যু, মহিলাদের অত্যাচার, খুন হচ্ছে, মারামারি হচ্ছে, তৃণমূলের লোকজনকে মেরে দিচ্ছে, জঙ্গি ঢুকছে, বোম ফাটছে, পটাকা বাজির কারখানার পিছনে বোমাবাজি, বোম তৈরি হচ্ছে। এই কথাগুলো বলতে গেলেই তখন তার খারাপ লাগছে। তখন তারা বলছে আমরা নাকি রাজনীতি করছে। যে করবোটা কি বলুন তো? পশ্চিমবঙ্গকে শেষ করে দেবেন আর আমরা বসে বসে দেখবো? গতকাল দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করছেন যে 2026 সালের আগে ভুতুড়ে ভোটার বিভিন্ন বিধানসভায় ব্যবহার করা হবে, এবং সেটা আপনারা করবেন। প্রত্যেকটা বিধানসভা ভুতুড়ে পার্টি বলা হয়েছে, 20,000 করে ভোটার ঢোকানো হবে, এবং এভাবেই আপনারা মহারাষ্ট্র আর দিল্লিতে জিতেছেন। বোঝা যাচ্ছে উনি কতটা ভয় পেয়েছেন। বাবারই কথা আসলে, কারণ ভাই যখন এইভাবে হারলো, যে ভাই বলেছিল না জীবদ্দশায়, আমার জীবদ্দশায় মোদিজি কোনোদিন দিল্লি দখল করতে পারবেন না, সেই ভাইকে, কেজরিওয়ালজিকে কিভাবে বা দিল্লির মানুষ হারিয়ে দিলেন, পরাজিত করলেন, আজকে সেটাই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। জিতলে সব ঠিক আছে, হারলে ইভিএম খারাপ, সেরকম। এখন উনি বুঝতে পারছেন যে আর কয়েকটা মাস বাকি। যেভাবে বাংলার মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, একজোট হয়েছে, যেভাবে মুসলমান ভাইরা তাড়া করছে, ফিরাদ হাকিম গেছে, সেখানেও তাড়া করছে, সেখানে জবাব চাইছে। মুখ্যমন্ত্রী ইজ ভেরি ন্যাচারাল যে তিনি ভয় পাচ্ছেন এবং এখন থেকে এক্সকিউজেস গাইতে শুরু করেছেন। ভারত বাংলাদেশ সীমান্তে গত 6 মাসে 887 বার বিএসএফ এর উপরে হামলা হয়েছে। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এই রিপোর্ট। তাহলে আজকে যখন হামলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ এর ওপর, যেটা ভারতবর্ষে, যেটা কিন্তু বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন নয়, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রোল, তার পুলিশের কি রোল, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও তার কি রোল? শুধু রোল যে ঠিক হয়েছে, বেশ হয়েছে, মজা দেখি, এটাই তো রোল? আমরা তো কখনো দেখলাম না যে পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বরঞ্চ অপমান করা হয়েছে পুলিশের। যা যা কেন্দ্রের যা যা জিনিস, ভারতবর্ষের যা যা জিনিস জানে, সেগুলো তো আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় আজকে তাদের মাইনে হয়। সরকার যেরকম আপনার চলছে, সেরকম কেন্দ্র সরকার চলছে। আপনি সারাক্ষণ মোদিজিকে ছোট করার জন্য ভারতবর্ষকে ছোট করছেন, খুব আনফর্চুনেট। বর্তমানে সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠান রয়েছে, সেটার অনুমতি পাওয়া যায়নি। প্রধান অতিথি হচ্ছেন মোহন ভাগবত, এসছেন কলকাতা হাইকোর্টে লাস্টে দ্বারস্থ হলেন। এই পরিস্থিতিতে প্রত্যেকটা ক্ষেত্রে তো বাধাপ্রাপ্ত হলো তারা, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিজস্ব প্রোগ্রাম, সেটাতেও বাধাপ্রাপ্ত তারা। এই আমরা ডোলের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু আমরা তাও বলেছি যে আমরা 3,000 টাকা করে দেব। 26-এ মোদী সরকার আসবে, পদ্মফুল বিজেপি সরকার আসবে পশ্চিমবঙ্গে। সরকার যে মাসে আসবে, ধরুন ফেব্রুয়ারি মাসে সরকার এলো, কথায় কথায় বলছি, মার্চ মাসের 1 তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। কিন্তু ডিফারেন্স বিটুইন আপ অ্যান্ড বিজেপি, ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি হচ্ছে শুধু মহিলাদের ওই 3,000 টাকার ভাতা দিয়ে কিন্তু আমরা চুপ থাকবো না। আমাদের যে পলিসি, সেখানে ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, কর্মসংস্থান হবে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য, সবার জন্য, এবং বাড়ির মহিলা তাদের জন্য এমএসএমইতেও যদি কর্মসংস্থান করা যায়, আমরা সেটার চেষ্টা করব। শুধু ভাতা দিয়ে, 1,000 টাকার ভাতা দিয়ে, 1,000 টাকায় কি হয় আজকাল?
এই 1000 টাকার ভাতা দিয়ে মুখ বন্ধ রাখা, আর প্রতিদিন মা সরস্বতী আর মা লক্ষ্মীদের ধর্ষণ হচ্ছে, আর অর্ধনগ্ন দেহ মাঠে পাওয়া যাচ্ছে, পুকুরে পাওয়া যাচ্ছে, এইভাবে আমরা রাজ্য চালাবো। থেকেও আমি বলবো যে তার দলের মধ্যেই যারা রয়েছে, যেটা নিয়ে আজকাল আপনারা প্রায়ই দেখে থাকবেন, এ ওকে গুলি করে দিচ্ছে, এ ওকে গলা কেটে দিচ্ছে, এ ওকে মেরে দিচ্ছে, এটা হচ্ছে মেনলি তৃণমূলের দলের মধ্যেই যে গোষ্ঠী করত। কারণ সিন্ডিকেট আর টাকা ছাড়া এরা কিছু বোঝে না। আর দেউচা পাচামেই বলুন আর তাজপুরের আদানিদের পোর্টই বলুন, কত তো রঙ্গই আমরা দেখলাম এই বঙ্গ সম্মেলন, এই 2015 থেকে যা হয়ে আসছে, একটা কিছু হয়েছে? এবারও আমরা দেখেছি কুমিরছানা দেখানো হয়েছে, দামোদরের ওপর ব্রিজ, মুড়িগঙ্গায় ব্রিজ, কোনোটাই সেটা সাকার হয় না। রাতারাতি চালের দাম বেড়ে গেছে প্রায় কিলো প্রতি 10 টাকা। এই যে রাতারাতি দাম বেড়ে যাচ্ছে, সমস্ত চালেরই বেড়েছে, এটা কি কালোবাজি না টাস্কফোর্সের একটা ভূমিকা তো আছে? তারা কোথায়? টাস্কফোর্সের কোনো ভূমিকাই নেই। কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাজারের দাম প্রচন্ড, জিনিসপত্রের দাম বেড়েছে, টাস্কফোর্স যাবে 1 সপ্তাহের মধ্যে এই আগুন ছোঁয়া স্পেশালি সবজির দাম সবকিছু কমাতে হবে। কোথায় কি? টাস্কফোর্স গেছিল কিন্তু দাম কমেনি। আর মুখ্যমন্ত্রীও জানেন, মুখ্যমন্ত্রীর হাতের বাইরে, কারণ যেসব ফোরের দলের জন্য যেসব মিডলম্যান, আসল চাষিরা তো দাম পায় না, সামান্য দাম পায়। আজকে দামটাকে বাড়িয়ে যে মিডলম্যান ফোরের দল, তারা সমস্ত হচ্ছে তৃণমূলের লোয়ার লেভেলের নেতা, মিডল লেভেলের নেতা, তাদেরকে মুখ্যমন্ত্রী চটাবেন কি করে? তারাই তো হচ্ছে ভোট মেশিনারি। 26-এ তো তাদেরকেই কাজে লাগাতে হবে। সুতরাং মুখে এসব বলা, অনেক উনি বলে এসেছেন 14 বছর ধরে। তো আমরা শুনেছি যে অভিষেক ব্যানার্জি এনেছিলেন, এবং কদিন আগে মদন মিত্র বাবু যেভাবে বললেন যে মন্ত্রী হওয়ার জন্য 20 কোটি টাকা দিতে হবে, তো এখন যে নাটক মুখ্যমন্ত্রী করছেন, আইপ্যাক শুনলেই চটে যাচ্ছেন। তো মন্ত্রীর জন্য যে 20 কোটির কথা হলো বা 10 কোটি যেটা মদন মিত্র বললেন, মন্ত্রী কে বানায় বলুন তো আমাদের রাজ্যে? মুখ্যমন্ত্রী ছাড়া আর কে মন্ত্রী বানাবার তার ক্ষমতা আছে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে। তাই টাকাটা কি মুখ্যমন্ত্রী নেন? মানে ইনডাইরেক্টলি, যেটা আমরা সবসময় বলে এসেছি টাকার ভাগ ওপরে যায় কালীঘাটে, এই কথাটাই কি ভুলবশত বলে ফেললেন মদন মিত্র? সুতরাং এই বারবার বলা আমি কিন্তু চেয়ারপারসন, আমি কিন্তু দলের চেয়ারপারসন, এটা থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ইনসিকিউর, কতটা ভয়ে রয়েছেন অভিষেক ব্যানার্জির থেকে। কারণ আমরা জেনেছি বা শুনছি বারবার যে ব্যানার্জি পরিবারের মধ্যে একটা বিরাট ক্লাশ লেগেছে ক্ষমতা দখলের লড়াই। বাট এটা নিয়ে আমাদের খুব একটা কিছু ইন্টারেস্টও নেই, বলার ইচ্ছেও নেই। আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। দলের ব্যাপার তারা বুঝবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা কোটি কোটি টাকা চুরি করেছে, আজকে বালু বলুন বা পার্থ চ্যাটার্জি বলুন বা আরো যারা যারা অলরেডি জেলে রয়েছে, গতকাল বালুর কথাতে উনি বলেছেন যে ওনাকে ফাঁসানো হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে, ওনার কোনো দোষ নেই, উনি খুব ভালো কাজ করেছেন। আজকে যেখানে ইডি কোটি কোটি টাকার দুর্নীতির মানে কেস চলছে এই জ্যোতিপ্রিয় বাবুর এগেনস্টে, সেখানে মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং গতকাল আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ইডির দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই বিষয়টি নোট করুন যে কেস চলাকালীন মুখ্যমন্ত্রী প্রভাবিত করার চেষ্টা করছেন যে বালু বা জ্যোতিপ্রিয়র কোন রকম দোষ নেই, তাকে ফ্রেম করা হয়েছে। সো পয়েন্ট টু বি নোটেড। তাহলে এই উত্তর ছিল যে সমস্ত নেতারা এতদিন কাজ করছিলেন তারা কি তাহলে কোনটা হয়ে পড়বে? কেন উনি এসছেন, উনি সংগঠন গোছানো শুরু করলেন? তাই তো সেটা বোঝায়। বালু না থাকাকালীন, পার্থ চ্যাটার্জি না থাকাকালীন, অনুব্রত বাবু না থাকাকালীন যারা জিতিয়েছে তারা তার মানে তাদের কোনো নম্বরই নেই। বাট আবারও মানে ওই দলের মধ্যে কে নম্বর পাচ্ছে বা কে নম্বর পাচ্ছে না সেটা নিয়ে আমাদের সত্যিই কোনো ইন্টারেস্ট নেই। শেষ প্রশ্ন, গতকাল আপনি জানেন মুখ্যমন্ত্রী মোশাররফ হোসেনের প্রশংসা করেছিলেন। আজকে মোশাররফ হোসেন বলছেন, তিনি বলছেন যে আমি জনসংযোগ করি, সবার সঙ্গে মিলেছি, এটাই আমার মডেল। তাহলে কি সেই দলেই ববি হাকিম রয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছে, এরা কি আস্তে আস্তে পিছিয়ে যাবে? নবীন যারা রয়েছে তারা কি এগিয়ে আসবে? এটা নবীন প্রবীণের প্রশ্ন নয়। মোশাররফ হোসেন মোদিজিকে বিশ্বাস করেন, মোদিজিকে সম্মান করেন, সেটাই তার কাজে প্রমাণ হচ্ছে। আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, উনি সে কথাটাই বলছেন। আমি সবার সাথেই সবাইকে নিয়ে কাজ করতে চেষ্টা করি বা সেটাই আমার মডেল।
তো সেটা খুব ভালো জিনিস। কিন্তু যারা তৃণমূলের দলের মধ্যে যারা আমাদের জনাব ফিরাদ হাকিম বা আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলেন, ওনারা তো হিন্দুদেরকে ভাঙার চেষ্টা করছেনই, সঙ্গে সঙ্গে হিন্দুদের অপমান করছেন, হিন্দুদের ছোট করছেন এবং বারবার একটা কি বলবো কমিউনাল একটা ডিভিশন করার বা একটা টেনশন তৈরি করার চেষ্টা করছেন। তো সেটা আমাদের মুখ্যমন্ত্রী যদি বুঝে থাকেন এবং মুশারফ হোসেনকে যদি মানে প্রশংসা করে থাকেন, তাহলে আলটিমেটলি মোদিজিকেই প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই। আপনাদের যারা নিরাপত্তার কাছে কেন্দ্রের তাদের ঢুকতে দেওয়া হয় না, আপনাদের প্রেস তো বাইরে বার করে দেওয়া হয়েছে, প্রচুর কড়াকড়ি, কিন্তু একটা ফোন সেটাও কড়াকড়ির মধ্যে আসছে না। তাহলে ভাগ্যিস আমাদের সেন্ট্রাল ফোর্সকে ভিতরে ঢুকতে দিচ্ছি এবং মুখ্যমন্ত্রী লক্ষ্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এই 14 বছরে। মা সরস্বতীদের পড়াশোনা শেষ করে দিয়েছেন আর সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছেন। কয়েক মাস যে বাকি আছে, ওনার তো একমাত্র লক্ষ্য হচ্ছে চিফ মিনিস্টার হওয়া এবং সরকার গড়া। সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করছি যে সুরক্ষার জন্য কোনো কিছু হবে না, স্বাস্থ্যের জন্য কোনো কিছু হবে না, খাদ্যের জন্য কোনো কিছু হবে না, কর্মসংস্থান সব থেকে যেটা ইম্পর্টেন্ট তার জন্য কোনো কিছু থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে হয়তো লক্ষ্মী ভান্ডার একটু বাড়ানো। আচ্ছা, এই দিল্লি রয়েছে তারা চোর, যারা আশেপাশে তাদের সমর্থক তারা চোর, তারা চুরি করছে এবং বিধানসভার মধ্যে চুরি হয়ে যাচ্ছে বিধায়কের ফোন। কি অদ্ভুত ব্যাপার এবং কি লজ্জাজনক ব্যাপার। মানে পাওয়া গেছে শুনে আমার কি বলবো প্রাণ এলো। আজকে বিধানসভার মধ্যে লাউঞ্জে, যেখানে ঢুকতেই শয়ে শয়ে লোক বসে থাকেন, আমরা সই করি সেখান থেকে বিধায়কের ফোন চুরি হয়ে যাচ্ছে না। অবশ্য আমি জানি না যার ফোন চুরি হয়েছে তিনি আবার ইচ্ছে করে ফোনটা চুরি করিয়েছেন কিনা, নিজের ইম্পর্টেন্স বাড়ানোর জন্য পেয়েও গেলেন সঙ্গে সঙ্গে। এটাও আবার একটা মানে পুরো নাটকের দল তো পলিটিক্যাল দল নয়, নাটকের দল। কে কত নাটক করতে পারে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সুতরাং এই বিষয়টা দেখার বিষয়।